আপনারা দেখছেন গ্রিন টেলিভিশন আর আমি রানা ইসলাম আছি আপনাদের সাথে দ্য ব্র্যান্ড মেকার শো নিয়ে। আর এই শোয়ের আজকের অতিথি যিনি গত 20 বছর ধরে ব্র্যান্ড মার্কেটিং সেলস এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, নান আদার দেন মোশাররফ হোসেন ভূঁইয়া, ভার্টেক্স সিস্টার গ্রুপের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং অ্যান্ড সেলস। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। জি, আমরা ভালো আছি এবং আপনাকে পেয়ে আমাদের আরেকটু ভালো লাগে বেড়েছে, কারণ ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে কথা বলতে এক ধরনের ভালো লাগে আমার। সেই জায়গা থেকে যদি বলি যে 20 বছরের জার্নি শেষ করছেন, এখন যে জায়গায় অবস্থান করছেন, পড়াশুনো শেষ করে যখন ব্র্যান্ডে কাজ করা শুরু করলেন বা মার্কেটিং সেলস নিয়ে কাজ করা শুরু করলেন, সেটা একটা অভিজ্ঞতা বটে। কিন্তু প্রশ্নটা একটু ভিন্ন জায়গায় যে এখন এসে মনে হয় যে পড়াশুনো যদি এখন শেষ করতেন তাহলে ঠিক কোন জায়গা থেকে শুরু করতেন? আসলে এখন যদি শুরু করতাম, যেখান থেকে শুরু করতাম, তখন যেখানে শুরু করেছি সেটাই যেটা ছিল এটাই হয়তো বা বিকজ স্টার্টিং ইজ অ্যাকচুয়ালি no change. ভেরি ক্লোজলি, বাট ফিনিশিংটা কী হবে আফটার লাইক ইউ সে যে আমার 20 ইয়ার্স কেরিয়ারের পরে এখন কোথায় আছি সেটা ইভলিউশনের বিষয় আর কি। সো আমি যদি সেই দিকে যাই যে মানে ওই সময়টা যদি চলে যায় আর কি, যে আমার যখন স্টার্টিংটা ছিল, ইট ওয়াজ 20 ইয়ার্স বিফোর, তখন যে ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আই ওয়াজ স্টার্টেড ফ্রম ব্র্যান্ড কেরিয়ার থেকে। তো পরবর্তীতে এক্সপিরিয়েন্স শেষ হওয়ার পরে কোম্পানি একটু পরে লাস্ট 2 or 3 ইয়ার্স আই ওয়াজ অলসো ইনভলভ ইন সেলস। সো দুইটাই এখন এক্সপিরিয়েন্সটা গ্যাদারিং হয়েছে, বাট স্টার্টেড উইথ ব্র্যান্ড ডিপার্টমেন্ট। তো তখনকার যে ব্র্যান্ড ডিপার্টমেন্ট ছিল, এখনকার যে ব্র্যান্ড ডিপার্টমেন্ট আছে, এইটাতে একটু ডিফারেন্স আছে। যেমন তখন আমরা যখন শুরু করেছিলাম 2005-এ, অ্যান্ড দেন দ্য ব্র্যান্ড ডিপার্টমেন্ট ওয়াজ নট ওয়াইডলি অ্যাকচুয়ালি রিনাউন্ড, এবং তখন অনেক কোম্পানিজ ছিল যারা নাকি ব্র্যান্ড ডিপার্টমেন্ট তৈরি করে নেয়। তো আই ওয়াজ ফর্চুনেট এনাফ যে আমি যখন পড়ালেখা শেষ করি তখন শুরু করি, এটা ডেকো গ্রুপে ছিল, অ্যাজ এ ব্র্যান্ড এক্সিকিউটিভ আই জয়েন দেয়ার। তখন আমার জার্নিটা শুরু হয়। তো সেই শুরুতে তো মানে ইট ওয়াজ টু চ্যালেঞ্জিং বিকজ অফ ওয়ান থিং ইজ দ্যাট ব্র্যান্ড ডিপার্টমেন্টটা টোটালি ওই যে ম্যাচুরিটি, যে পরিপক্কতা, ওই ডিপার্টমেন্ট কিন্তু ওই কোম্পানিতে এখন তখনও ছিল না। আপনি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড ছিল না, ফিনান্স? আমি ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, বাট বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির তো সেখানে সেলস, মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট সব কিছু পড়ানো হতো। পার্ট হিসেবে পড়েছেন? পার্ট হিসেবে পড়তাম, ফিনান্স হিসেবে ছিল, বাট পরবর্তীতে এমবিএ মার্কেটিং ছিল। বাট ওয়ান থিং ইজ দ্যাট যখন আমি শুরু করি, আমার অভিজ্ঞতাটা যেটাকে আর এনরিচ করেছে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন জব শুরু করি উইদিন 1 মান্থ আমাকে ওইখানকার যে ডেকো বিস্কিট, যেটা বিস্কিটের টোটাল ক্যাটাগরিটা স্টার্ট হয়। অ্যান্ড ফর্চুনেটলি আমার যে বস ছিল, আই ওয়াজ দ্য ব্র্যান্ড এক্সিকিউটিভ, যে ব্র্যান্ড ম্যানেজার ছিল, ওনাকে 1 মাসের জন্য হি ওয়াজ গোয়িং টু পারফর্ম হিজ হোলি হজ। সো হিল গো দেয়ার, হি ওয়াজ ডিটারমাইন্ড, অ্যান্ড মাত্র 1 মাস, অ্যান্ড ব্র্যান্ড হ্যাজ টু বি লঞ্চড। তো পড়াশোনা করেছি এক ধরনের, বাট বাস্তবতা আরেক ধরনের। এখানে প্যাকেজিংটা কী হবে, ওয়েটেজ কী হবে, এটার কস্টিংটা কী হবে, এটার প্রাইস প্রপোজিশনটা কী হবে, কনজিউমার টার্গেটিং গ্রুপটা কে হবে, ইট ওয়াজ ভেরি টাফ থিংস অ্যাকচুয়ালি। ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য ভেরি সফিস্টিকেটেড ক্যারিয়ারের শুরুতে এরকম একটা চ্যালেঞ্জ আসলো, অ্যান্ড দ্যাট চ্যালেঞ্জ আই মিট ভেরি সাকসেসফুলি। অ্যান্ড এই চ্যালেঞ্জটা, এই যে আমাকে এটা লঞ্চ করতেই হবে, বিকজ আই হ্যাভ নো বস ইন মাই উইথ মি। তো আমি এটা যেটা করছি এজেন্সির সাথে কথা বলে, অথবা আমার এক্সপিরিয়েন্সগুলো এবং আমার যে পিয়ার গ্রুপ, মানে আই হ্যাভ ম্যানেজড এনিওয়েজ। অ্যান্ড এই ম্যানেজটা করতে গিয়ে আমি যে এফোর্টটা দিয়েছি, এফোর্টের যে লার্নিংটা ছিল, কুইক লার্নিংটা, যেটা হওয়ার কথা ছিল 1 বছরে, সেটা 1 মাসে যেটা হয়েছে, এটা আমার কেরিয়ারটাকে আর একটু এনরিচ করেছে, খুব কুইকার আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাট ওয়াজ ভেরি, মানে তার মানে অনেক বাধা না বাধাটাকে জয় করতে পারা ব্র্যান্ডের একটা বড় পথ তৈরি করে দেয়। অলওয়েজ ব্র্যান্ড মানি হচ্ছে একটা চ্যালেঞ্জিং জব, বিকজ ইউ হ্যাভ টু ডিল দ্য বিজনেস। একটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড, ব্র্যান্ড মানি তো আমরা যেটা বুঝি, যেমন একটু শর্টলি যদি বলি আর কি, যে আমরা অনেকে বলি সেলসে চাকরি করে, যে আমি তো মার্কেটিংয়ে চাকরি করি। দিস নট মার্কেটিং। হোয়াটস মার্কেটিং? মার্কেটিং অ্যাকচুয়ালি প্রোডাকশনের আগ থেকে শুরু হয়, একটা আইডিয়া থেকে, একটা প্রোডাক্টটা কী হবে মার্কেটে, সেখান থেকে শুরু করে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, অ্যান্ড কনজিউমার থেকে তার ফিডব্যাকটা নিয়ে আবার এটাকে রিভিউ করে দেন তার স্যাটিসফাই করা পর্যন্ত যতগুলো কাজ আছে, বেসিক্যালি থাউজেন্ডস অফ ওয়ার্ক ইজ দেয়ার। সো অল দ্য থিংস ইউ হ্যাভ টু টেক ভেরি কেয়ারফুলি অ্যান্ড সাকসেসফুলি। আদারওয়াইজ একটা ইস্যু যদি আপনার সাকসেসফুল না হয়, স্লিপ হয়, দেন কিন্তু আপনার টোটাল প্রসেসটাই আপনাকে
মানে নন সাকসেসফুলের দিকে নিয়ে যেতে মানে পারে। এখানে তো প্রচুর তাহলে আসলে পড়াশোনার ব্যাপার আছে, রিসার্চের ব্যাপার আছে। ঠিক কোন কোন জায়গা থেকে, যদি আপনি তরুণদের কথা চিন্তা করেন, আপনি 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আপনার কাছ থেকে কোন কোন টিপস তাহলে তারা পেতে পারে যে কিভাবে তারা এগিয়ে আসবে এই ব্র্যান্ড এখানে একটা জিনিস দেখেছি আমরা যখন স্টার্ট করি আর কি, যে উই আর টু কিউরিয়াস হাউ উই ক্যান অ্যাকচুয়ালি এক্সিকিউট আওয়ার ওয়ার্কস, এবং আমরা কাজটাকে এমনভাবে নিতাম এটা আমাকে করতে হবে, হুইচ ওয়ে মেবি মানে আমাকে ফিজিক্যালি যদি ইনভলভমেন্ট থাকতে হয় লেবার দিয়ে হলো, অ্যান্ড মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল থিঙ্কিং ফ্রম অল অ্যাসপেক্টস। তো আমরা একটু ছিলাম যে আমরা খুব কিউরিয়াস ছিলাম যে হাউ আই ক্যান লার্ন অ্যাকচুয়ালি, সো দ্যাট আমি পরবর্তীতে আর ডিফিকাল্টিসগুলো ফেস না করি। সেকেন্ড আরেকটা ছিল যে আমরা খুবই কাজের প্রতি মানে ইট ওয়াজ টু মানে কনসার্ন যে কাজটা আমাকে করতেই হবে, হাউ উইল ম্যানেজ ইট ইজ আপ টু মি, এবং এটা করার জন্য অনেক স্যাক্রিফাইস যেটা আছে সেটাকে আমরা মেনে নিতাম। বাট এখনকার তরুণ রাইট লাইফ নট লাইফ ইভেন মানে সব কিছুতে লাইক আপনাকে এখন আমি আজকে ধরেন আজকে আমাকে একটা ব্র্যান্ডের একটা পজিশনিং তৈরি করে আমাকে একটা টিবিসি বা একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি, এমন হতে পারে আমার এজেন্সির সাথে বসছি এটা হচ্ছে না, আমাকে আবার এটাকে রিথিঙ্ক করতে হচ্ছে, রাত 12টা একটু বেজে যেতে পারে। আই হ্যাভ টু মেক ইট এনশিওর দ্যাট আমার যে ব্র্যান্ড পজিশনিংটা করে আমরা যে কমিউনিকেশনে যাচ্ছি সেখানে আমার পজিশনটা ঠিক আছে কিনা, টার্গেট গ্রুপ ঠিক আছে কিনা, আমার যাকে আমি মেসেজটা দিতে চাই সেই মেসেজটা ঠিক আছে কিনা, ট্যাগলাইনটা ঠিক আছে কিনা, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, তারপরে এটা ডিওপি কে হবে, মানে ব্র্যান্ডের জন্য সে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা থাকবে তাদের পার্সোনালিটি ওই ব্র্যান্ডের সাথে যায় কিনা, মানে সো মেনি থিংস ইজ দেয়ার। তো সব কিছু ম্যানেজ করার জন্য অনেক সময় হচ্ছে কি ইটস নট যে আমাকে 6টা 9টা 5টা অফিস করে বের করে ফেলবো ওইরকম না, অ্যান্ড আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট বিকজ কাস্টমার ইজ ফার্স্ট। তো যেটা বলছিলাম যে এখনকার যারা আছেন তারা একটু শর্টকাট চান আর কি, যেমন আমি আমার রিক্রুটমেন্ট কমিটির একজন মেম্বার, তো সো নট অনলি সেলস, আমি অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে থাকি রিক্রুটমেন্টে। তো আমি যখন পার্সোনালি আমার ব্র্যান্ড ডিপার্টমেন্টে দেখি যে এভরিবডি ওয়ান্টস টু গুড পজিশন অ্যান্ড দে সেড দ্যাট বস একটু আমাকে সাপোর্ট করবেন যদি আই ক্যান অ্যাকচুয়ালি জয়েন উইথ ইউ, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, বাট ইজ হি প্রিপেয়ার্ড? সে কিন্তু তাকে ওইভাবে প্রিপেয়ার্ড এখন করে নিচ্ছে না। ইন্টারভিউ বোর্ডে যখন তাকে প্রশ্ন করছি ডু ইউ নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ মার্কেটিং, সে বলেছে হ্যাঁ মার্কেটিং মানে করে যাচ্ছে। তো আমি বলি যে তুমি ভাই ফিলিপস কোটার বাদ দাও না, বিকজ যখন প্যান্ডামিক হয়েছিল তখন কি ফিলিপস কোটারের থিওরি চলছিল, তখন ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন থিওরি। তো লেটাস তুমি সুন্দর তোমার মতো করে বলো, বাট তার ডেফিনেশনটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কিন্তু এই যে ইন্টারভিউ সেশনে আসলে যারা নিউ কামার তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন, কি খোঁজেন আপনারা যারা ব্র্যান্ডিং বা সেলস নিয়ে কাজ করতে চায়? এক্স্যাক্টলি ওইটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন বলি যে সে যখন একটা লাইক সে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে আসবে, তার এন্ট্রি তো ওই পজিশনটাই হবে, তো তাকে যখন আমরা জানতে চাই যে তুমি মার্কেটিং সম্বন্ধে কী জানো, তুমি পড়াশোনা করছো, হি ইজ ফ্রম এনএসইউ, হি ইজ ফ্রম AIUB, হি ইজ ফ্রম গুড ইউনিভার্সিটিস, মানে উই থট দ্যাট ইভেন দে উইল বি মোর নলেজেবল দ্যান আস, বিকজ আমাদের ওই সময়তে এত কিছু হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এই সে ছিল না, বাট দে ডিড ইট। তো আমরা যখন বলি যে বাবা বলো তো যে তুমি যখন একটা ব্র্যান্ড নিয়ে চালাবা, এইরকম একটা তোমাকে দিলাম যে এই ব্র্যান্ডটা তৈরি করবা, তুমি একটা এটাকে কীভাবে প্ল্যানটা শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? তো ও বলে যে আমি তো একটা বিজ্ঞাপন তৈরি করবো, মানে সে চলে গেছে বিজ্ঞাপনে, মানে বিকজ হি লাইকস সে মনে করছে ব্র্যান্ড ডিপার্টমেন্ট আসলে আমি বিজ্ঞাপন তৈরি করবো, আমার বিভিন্ন নায়কের সাথে দেখা হবে অ্যান্ড আমি ফেসবুকে পোস্ট দিব, বাট ব্র্যান্ড ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট। ব্র্যান্ডটা কোথায় থেকে আসবে? আইডিয়া থেকে। তুমি আইডিয়া থেকে শুরু করবে, আইডিয়া আসার পর জেনারেট করার পরে দেন তোমাকে ব্র্যান্ডের পজিশন তৈরি করে টার্গেট গ্রুপ ঠিক করতে হবে, এটার একটা প্রপোজিশন তৈরি করতে হবে, দেন প্রোডাক্টটার মানে টোটাল আইডিয়াটা আসবে, এটার প্যাকেজিং হবে, এটার প্রাইস হবে, অনেক সো মেনি থিং ইউ হ্যাভ টু গো টু মার্কেট। তোমাকে মানে কাস্টমার সাথে কথা বলবে, ফোকাস গ্রুপের FGD করতে হবে, ফোকাস গ্রুপ যেটা আমরা বলি ডিসকাশন বলি সেটা করতে হবে, অ্যান্ড মানে অনেকগুলো প্রসেসের পরে কিন্তু আমি একটা সলিড আইডিয়া আসবো না এই ব্র্যান্ডটা আমরা এইভাবে লঞ্চ করবো। তারপর ল্যান্স প্ল্যানটা কী হবে, মার্কেট এটা কি পুশ প্ল্যানিং হবে নাকি মানে পুল প্ল্যানিং হবে, দুইটাই থাকবে। বাট তারা কিন্তু একটু শর্টকাট যে আমি তো মানে আই উইল মেক এ গুড অ্যাডভার্টাইজমেন্ট, একটা ভালো সুন্দর টিভিসি তৈরি করবো যাতে করে আমার ব্র্যান্ডটা খুব মার্কেটে ভালো করে চলে। তো আমার যেটা মনে হচ্ছে আর কি যে তারা একটু শর্টকাট একটু লিফটে উঠতে চায়, বাট আমি বলি সিঁড়ি দিয়ে উঠো বাবা। আসলে কি আসলে বিজ্ঞাপন তৈরি করা বা অ্যাডভার্টাইজিংয়ে গেলেই ব্র্যান্ডকে এস্টাবলিশ করা যায়? নট অ্যাট অল। আপনার বিজ্ঞাপন ইজ এ ভেরি ভাইটাল ফ্যাক্টর বিকজ উই নিড টু মেক অ্যাওয়ারনেস মাই ব্র্যান্ড টু দ্য পিপল। মানুষ না জানলে কিনবে কীভাবে? ইটস ইনভাইটেশন। বাট যখন সে ইনভাইট করলাম, সে একটা পারচেস করলো, কোথায় থেকে করবে? মার্কেট থেকে করবে। আর ইউ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট? ইফ নট দেন তোমার কাজ তো হচ্ছে না। ধরে নিলাম যে মার্কেটে আমার প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে, সে মার্কেট থেকে পিক করলো, বাট পিক করার পর সে যদি টেস্ট করে দেখে ইটস নট গুড প্রোডাক্ট, তো প্রথম দেখবে ইফ দিস লুকস গুড, একটা বলে না যে মানে দেখাই সিইং ইজ বিলিভিং, দেখে যখন দেখবে প্যাকেজিং ইজ গুড, ওকে
সে এটা পারচেস করলো, পারচেস করার পর সে যদি টেস্ট করে যদি দেখে যে ভ্যালু ফর মানি ফর ভ্যালু না পাচ্ছে, তখন তো সে এটাতে স্টে করবে না। এটাকে বলে ব্র্যান্ড ইকুইটি তৈরি করতে হবে। এখানে মানে জিনিসটা হচ্ছে কি যে একটা ট্রাস্টনেস থাকতে হবে, হোয়াট হি ওয়ান্টস দ্যাট আমি একটা 10 টাকা দামের একটা প্রোডাক্ট খাবো, যেটা খাওয়ার পরে আমি যাতে মানে আই ফিল দ্যাট আমি 10 টাকা আমার ইট ওয়াজ এ রাইট প্রাইস ফর দিস রাইট প্রোডাক্ট, এবং সে যাতে হ্যাপি থাকে। এখন প্রোডাক্টটা যদি ওই ফরম্যাটে না থাকে, শুধু বিজ্ঞাপন দিয়ে কিন্তু থাকবে না, কারণ সেকেন্ড টাইম হি উইল নট পারচেজ দ্যাট। সো মানে প্ল্যানিং আর দেয়া, course. মানে স্ট্র্যাটেজিক একটা ওয়েতে আগাতে হয়। সেই জায়গাতে একাডেমিক যে পড়াশোনা আর ফিল্ড লেভেলে যে কাজ, সেটার মধ্যে পার্থক্য কেমন থাকে? দুইটাই আছে, রিলেটসও আছে, পার্থক্য আছে। লাইক আপনার ব্র্যান্ডের আমরা তো পড়াশোনা করি, এগুলোই কিন্তু কাজে লাগে। এবং আমরা বলি না যে আমি যে ডিপার্টমেন্টে পড়ি, একজন ইঞ্জিনিয়ারও কিন্তু ইভেন মানে হি ক্যান ওয়ার্ক অ্যাজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। একজন আর্মি ম্যান এসে একজন অ্যাডমিনে কাজ করতেছে, বিকজ হি অ্যাকচুয়ালি নোজ হাউ টু ফেস দ্য ইস্যুস। অ্যাকচুয়ালি এখন ইস্যুস কি ফেস করতে হবে। এখন আমি যদি ফুড সেক্টরে কাজ করি, আমি কি এফএমসিতে কাজ করি, আমি কি সিমেন্টে কাজ করতে পারবো না? অফকোর্স আই ক্যান, বিকজ আই নিড টু অ্যাকচুয়ালি মানে আমাকে বুঝতে হবে যে মার্কেটটা কী, আমাকে বুঝতে হবে যে কনজিউমার গ্রুপ করা, আমাকে বুঝতে হবে যে কোন কাস্টমারটা কী চাচ্ছে, এবং আমি যেটা দিচ্ছি সে এটাতে হ্যাপি কিনা, তার কনভিনিয়েন্সটা আছে কিনা, প্রাইসের দিকটা আছে কিনা, সে রিটেল থেকে পাচ্ছে কিনা। এইগুলা কিন্তু পুস্তকে কিছু লেখা থাকবে, এখন পুরোটা লেখা থাকবে না। যখন আপনি প্র্যাকটিক্যালি যাবেন, ওই অভিজ্ঞতা, ওই যে এক্সপিরিয়েন্সটা ইউ হ্যাভ গ্যাদার ফ্রম ইউর একাডেমিক এক্সপিরিয়েন্স। লাইক আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট থেকে যেটা আপনি এক্সপেক্ট করতে পারেন, ইউ ক্যানট এক্সপেক্ট ইট ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি, বিকজ ওই কোয়ালিটি কিন্তু ওইখান থেকে তাকে কিছু লেসনটা যে ফরম্যাটে সে লেসনটা নিয়ে আসছে। যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা কিন্তু শেয়ার মার্কেটে আমাদের পাঠাই দিছে, আমাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠাইছে, ইউ মেক অ্যাসাইনমেন্ট এই দিয়ে দিত স্টুডেন্ট লাইফ। সো ওইটা আমি যেটা বলছিলাম যে এখানে রিলেটস আছে, আবার ওই অভিজ্ঞতাটা লাগাইও কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারেন। আবার সবসময় শুধু এই পড়ালেখা দিয়ে হবে না, আপনাকে নিজে থেকে ক্রিয়েট করার মানে এটাকে চ্যালেঞ্জটা মিট করার মতো এবিলিটিও থাকতে হবে। ব্র্যান্ডে ইনোভেশন কতটা জরুরি? ইনোভেশন ইজ দ্য ফার্স্ট, আমার যে কাছে যদি মনে হয় ইট ইজ মাই 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আদার দেন সেলস, আমি বলবো যে ইনোভেশন ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া টু রান এ বিজনেস, বিকজ মানে পিপলস অলওয়েজ লাইক পিপল। আমি শুধু একটা এক্সাম্পল দিই আপনি ইনোভেশনে, মানে দেয়ার ওয়াজ এ গুড ব্র্যান্ড অফ মাই পার্টেক্স, সেটা হচ্ছে ফ্লুইড অরেঞ্জ বিস্কিট। এটা মার্কেটে সব ঠিক ছিল, প্রাইস প্যাকেজিং সব ঠিক আছে, আমরা শুধু করলাম কি প্যাকেজিংটা চেঞ্জ করে দিলাম। কাস্টমার কিন্তু এটা নিচ্ছিল না, যখন একটু ইনোভেশন, একটু প্যাকেজিংয়ের শেপটা একটু চেঞ্জ করলাম অ্যান্ড প্রাইসটা একটু কনভিনিয়েন্স লেভেলে নিয়ে আসলাম, ইট ওয়াজ বুমিং until we are ইট ওয়াজ ইনোভেশন অলসো। yeah. আমরা আরো কথা বলবো মোশাররফ ভাইয়া, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা কথা বলছিলাম ব্র্যান্ড মার্কেটিং সেলস নিয়ে, আমরা এই আয়োজনে আরো কথা বলবো, সাথেই থাকুন। দ্য ব্র্যান্ড মেকার, আপনারা দেখছেন গ্রিন টিভিতে। আমরা কথা বলছিলাম মোশাররফ হোসেন ভূঁইয়া, সেলস মার্কেটিং নিয়ে, যিনি 20 বছর ধরে কাজ করছেন এবং বর্তমানে পার্টেক্স স্টার গ্রুপে রয়েছেন হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং হিসেবে, সেলসও দেখছেন। সেলস কথাটা যখন আসলোই, তখন একটা প্রসঙ্গ আসতে চাই যে আমি অনেক মার্কেটার্সের সাথে কথা বলেছি যে সেলসের যে এক্সপিরিয়েন্স, সেটা ব্র্যান্ডিংয়ে খুব কাজে লাগে। আপনি কি মনে করেন? ইয়েস, কাজে লাগে। দুই জিনিস, সেলস অ্যান্ড ব্র্যান্ড ইজ টোটালি ডিফারেন্ট। অনেকে আমরা একসাথে করে ফেলি, বলি যে আমি তো মার্কেটিংয়ে কাজ করি। যেমন একটা রিয়েল এস্টেট কোম্পানির একটা যে নাকি জব করে, সেল করে, প্রোডাক্টটা সেল করে, সে বলে যে মার্কেটিং এসে সেলস করে। তো সেলসের এক্সপিরিয়েন্সটাই কিন্তু মার্কেটিংয়ে কাজে লাগে এই জন্য যে আমরা যখন ব্র্যান্ড ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্ট সেপারেট, একসাথে করার সুবিধাটা কি যে আমি কিন্তু সেলসের পালসটা বুঝতে পারতেছি, বিকজ ফর দ্য সেলস আই নিড টু গো দ্য মার্কেট। এবং ওই সেলসের লোকটা কেন কান্না পারতেছে না, তাকে যে আমি এত প্রেশার করতেছি, বাট হি ইজ নট বিং এবল টু অ্যাচিভ হিজ টার্গেট, কেন পারতেছে না, এটা কিন্তু ব্র্যান্ড ডিপার্টমেন্টের মনে কিন্তু যাচ্ছে না, বিকজ অফ দুই ডিপার্টমেন্ট। কারণ সে শুনতেও চাচ্ছে না, কারণ আমি শুনলে তো আমার ওই যে এবিপি অ্যানুয়াল বিজনেস প্ল্যানের যে টার্গেট সেটা অ্যাচিভমেন্ট হবে না। বাট যেহেতু আমি সেলসের ডিল করছি, আমি তার ওই যে হৃদয়ের যে কান্নাটা সেটা শুনতে পাচ্ছি, কেন যে স্যার এই যে প্যাকেটটা দিচ্ছেন এটা তো অনেক ড্যামেজ হচ্ছে, এই যে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন এটার প্রাইসটা ওই কম্পিটিশন প্রাইসের চেয়ে একটু হায়ার, দ্যাটস ওয়াই কাস্টমার নিচ্ছেন না। স্যার আমি যে আপনার মার্কেটে যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য আমার যে ডিস্ট্রিবিউশন চেনটা আর একটু স্ট্রঙ্গার করা দরকার ছিল। স্যার আপনি যে দিচ্ছেন, আমার যে অ্যাসারটা আছে সে কিন্তু অন্য কোম্পানি থেকে একটু 1000 টাকা কম পাচ্ছে, এই জন্য সে থাকছে না, বারবার চলে যাচ্ছে। আপনি যে স্যার প্রোডাক্টটা দিচ্ছি, এই প্রোডাক্টটা কিন্তু ওরা এইভাবে চাচ্ছে না, ওরা চাচ্ছে কি আর একটু বড় হবে। এই কথাগুলাই কিন্তু আমরা এই যে ইনসাইটগুলা তখন ব্র্যান্ড প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা ওইখানে ইমপ্লাই করতে পারি। এবং তখন হচ্ছে কি একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা নন কনফ্লিক্টিং ওয়েতে উই ক্যান অ্যাকচুয়ালি গ্রো আওয়ার বিজনেস। এই বেনিফিটসটা ইভেন আই এম এনজয়িং।
বর্তমান সময়ে এসে যদি বলি যে একটা ট্রানজিশন সময় পার করছেন, সামনে নির্বাচন, এরকম একটা অবস্থায় অ্যাজ এ ব্র্যান্ড হেড, সেলস হেড, মার্কেটিং হেড, চাপ কোথায় কোথায় আপনার পড়তে হয়? সো মেনি চাপ, আমি তো শুধু চাপই দেখছি, অন্য কিছু দেখছি না অ্যাকচুয়ালি, বিকজ অফ ওই প্যান্ডামিক থেকে সেটা শুরু হয়েছে। তারপরে প্যান্ডামিক থেকে একটু উঠলাম, ইউক্রেন যুদ্ধ, তখন আপনার ফ্লাওয়ার দাম বেড়ে গেলো, এই দাম, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেলো, প্রাইস হাই হয়ে গেলো, আমরা একটা প্রেশার করলো, আবার এটা একটু থামলো, তারপরে আবার ইরাক ইরানের যুদ্ধ, এবং নেক্সট আল্লাহ জানে যে কোনটা আসবে। এরপরে তো আমার দেশেই একটা চলে আসলো। এখানে প্রবলেম হয় কি, যে ধরেন দিস ইজ দ্য মেইন ইস্যু, যে আপনার এটার সাথে কিন্তু টোটাল ইকোনমি, ইনফ্লেশন, তারপর হচ্ছে জিডিপি ভেরি সম্পৃক্ত। আমরা কিন্তু জিডিপিতে এখন আবার একটু স্ট্যাগনেন্ট অবস্থায় চলে আসছি, ইটস নট গ্রোয়িং অ্যাকচুয়ালি, যেটা অ্যাজ পার হওয়ার কথা ছিল। অ্যান্ড ইনফ্লেশনটা আপনি জানেন যে লাস্ট ফিউ ইয়ার্সের ভিতরে দিস ইজ দ্য মোস্ট হায়ার। এবং ইনফ্লেশন যখন থাকে তো কাস্টমারের বাইং ক্যাপাসিটি কিন্তু কমে যাচ্ছে। তো আই এম প্রডিউসিং অ্যাকচুয়ালি, আমি যদি প্রডিউস করি অ্যান্ড ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু পারচেজ, তাহলে কিন্তু মার্কেটে কনজাম্পশনটা আস্তে আস্তে কমে যাবে, কারণ তারা বেসিক ফুড, বেসিকের উপরে তারা ডিপেন্ডেন্ট থাকছে। এখন আপনি দেখেন যখন ইনফ্লেশন হচ্ছে লাইক 10%, আমার স্যালারি বাড়তেছে 5%, কোনো কোনো কোম্পানি স্যালারিজ না, রেগুলার স্যালারি তো দিতে পারতেছে না কোম্পানিজগুলো অ্যাকচুয়ালি দেয়ার। এবং এখন অনেক ক্ষেত্রে আসলে জবলেসও হয়েছে অনেক মানুষ, এবং অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। Most সেরকম একটা টাইমে বাইং হ্যাবিট তো চেঞ্জ হয়েছে, বাইং ক্যাপাসিটি চেঞ্জ হয়েছে। আপনাদের জন্য চাপটা কোথায়? আমাদের জন্য চাপ এটাই, সেটা হচ্ছে যে আমরা এখন যেভাবে আমাদের যে বিজনেস প্ল্যানে যে গ্রোথ যেভাবে থাকা দরকার ছিল, উই ক্যান নট এনশিওর দ্যাট গ্রোথ, বিকজ ওই যে মার্কেটে তো একটু ডিক্লাইন হচ্ছে টোটালিতে, অ্যান্ড কাস্টমারের ওই যে বাইং ক্যাপাসিটি, তার ডিসিশনে কিছু চেঞ্জেস আসছে। সে আগে চাল ডাল বেসিক্সগুলো নিচ্ছে, ফুডের দিকে না গিয়ে, এবং কসমেটিক্স বা অন্য আইটেমগুলো কিন্তু আরও বেশি বরং ইম্প্যাক্টটা আসবে আর কি, আসছে আর কি। এবং এই ইম্প্যাক্টটা সবসময় যখনই কোনো ইকোনমি টোটালিতে, যেমন আমি আপনাকে বলি যে আমরা যে টোটাল বিজনেসটা 60% হচ্ছে মিল্ক পাউডার আমরা সেল করি আর কি, তো এটা তো ইট কামস ফ্রম অ্যাব্রোড, তো এটার জন্য এলসি করতে হয়। এলসি ইজ নট মানে ইট ইজ নট ভেরি রেগুলার ফর আস, এবং সেটা কিন্তু আমরা প্রোডাক্টটাকে, সাপ্লাই চেনটাকে ঠিক রাখতে পারছি না। তো সাপ্লাই চেন যদি ঠিক না থাকে, প্রোডাকশন ঠিক থাকবে না, প্রোডাকশন ঠিক না থাকলে অটোমেটিক্যালি আপনার সেলসও ঠিক থাকবে না। এবং এটা কিন্তু অনেকটা ইকোনমির উপর আমরা ডিপেন্ডেন্ট হচ্ছি, বিকজ ব্যাংক কেন দিতে পারে, তার হাতে ডলার ছিল না, এখন হয়তো ডলার কিছুটা রেগুলারাইজ হয়েছে, বাট তার কাছে টাকা নাই। অথবা বিভিন্ন ব্যাঙ্কসগুলো যেরকম সাফারিং অবস্থায় আছে, আপনি জানেন কয়েকটা ব্যাঙ্ক একসাথে মার্চ হয়েছে এবং আরও কয়েকটা লিস্টেড, তো সবগুলো ব্যাঙ্ক কিন্তু একটু ফাইন্যান্সিয়াল লিকুইডিটি ক্রাইসিস আছে। এই লিকুইডিটি ক্রাইসিস যখন থাকবে এবং তারা কিছু ইন্টারেস্ট রেট হায়ার করে ফেলতেছে, সো এই সব কিছু মিলে। এবং আপনি জেনে থাকবেন যে কিছু কিছু, যেমন কিছুদিন আগে দেখলাম যে আপনার বিটিএমএ, যেটা ওরা ওর সামথিং এলস একটা অ্যাসোসিয়েশন, তারা বলছে যে বিকেএমএ, যে আমরা ইভেন প্রোডাকশন স্টপ করে দিব, বিকজ আমাকে যদি সাপোর্টটা না পাই। এটা কিন্তু এই যে আপনি বললেন যে পলিটিক্যাল অথবা মানে ইকোনমিক্যাল সিচুয়েশন, এই চেঞ্জের ইম্প্যাক্টটাই কিন্তু এখানে আসছে। সো এই চ্যালেঞ্জটা আমাদেরকে খুব এক্সট্রিমলি সাফার করে, কারণ আমরা ধরেন জাস্ট এক্সাম্পল, যে আমি যদি এখন ফরেন থেকে যখন কোনো এলসি করে যখন প্রোডাক্ট আনি, যখন প্রাইসটা বেড়ে যাবে, এটা যদি কাস্টমার উপরে ইম্পোজ না করি, তাহলে তো কোম্পানি উইল বি লুজার। অ্যাজ এ ব্র্যান্ড কাস্টোডিয়ান ইজ ফার্স্ট রেসপন্সিবিলিটি ফর মি টু এনশিওর দ্য প্রফিটেবিলিটি। সো কান্ট্রি সিচুয়েশন, পলিটিক্যাল আনরেস্ট, এগুলো আসলে এক ধরনের হ্যাম্পার করে আপনাদের জবের উপরে। আরেকটা জিনিস বলতে চাই যে বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়া অনেক বেশি ফ্লারিশ করছে। এই সময়ে এসে আসলে মার্কেটিংয়ের বা ব্র্যান্ডিংয়ের ধরনটা চেঞ্জ হচ্ছে কীভাবে? মার্কেট তো অনেক চেঞ্জ হয়ে, ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম আমরা টিভি চ্যানেল, পেপার, পত্রিকায় যতটুকু মিডিয়ার জন্য, কমিউনিকেশনের জন্য আমরা এমফাসিস করতাম, এখন দেখবেন মোস্ট অফ দ্য কোম্পানি তারা কিন্তু একটু রিডাক্ট করছে, খরচ কমাচ্ছে, বিকজ ওই যে তাদের কস্ট রিডাকশনের পার্ট হিসেবে। বাট ওরা চেষ্টা করছে ডিজিটাল অন্তত যাতে অ্যাক্টিভ থাকে। এটা কয়েকটা রিজন আছে। এক নম্বর রিজন হচ্ছে যে ডিরেক্টলি ক্যান কমিউনিকেট উইথ দেম। নাম্বার 2 হচ্ছে তাদের কাছে রেসপন্সটা পাওয়া যায়। নাম্বার 3 হচ্ছে এটা মেজারেবল, কিন্তু যে হাউ মাচ কাস্টমারকে আমি রিচ করতে চাচ্ছি। নাম্বার 4 হচ্ছে স্পেসিফিক গ্রুপকে আমি রিচ করতে পারি। যেমন আমি ধরেন আমি যদি একটা পশ কোনো প্রোডাক্ট নিয়ে, লাক্সারি প্রোডাক্ট নিয়ে কাজ করি, ওই লাক্সারি পিপলটাকে আমি টার্গেট করবো। আই নিড টু গো টু কুমিল্লা, আই ক্যান টার্গেট ইভেন গুলশান, বনানী, লাইক উত্তরা, এই এরিয়াসগুলো, তাই না? আর হচ্ছে যে কস্টিংয়ের দিক থেকে মাস পিপল কনজিউমার যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আসলে শুধু কি আসলে ডিজিটাল মিডিয়া দিয়ে আসলে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সম্ভব কিনা? ইন্টারনেট অ্যাক্টিভ ইউজার কিন্তু এখন বাংলাদেশে অনেক কম। রাইট। না, এটা আপনি যেটা বলছেন ট্রু, বিকজ মেইন মিডিয়া হচ্ছে যে টিভি মিডিয়া, যেগুলো নিউজ পেপার,
আমরা যখন বাজেট করি এখনও কিন্তু 60%-এর মতো বাজেট ওইখানেই থাকে, বিকজ উই নোজ দ্যাট আমাকে তো মাস রিচ করতে হবে। আমি গুলশান নিকেতন নিয়ে বসে আমি শুধু গাড়ি বেচতে পারবো, কিন্তু আমি তো আমার যে প্রোডাক্ট এফএমসিজি প্রোডাক্ট 5 টাকা 10 টাকার প্রোডাক্ট, আই নিড টু সেল ইট টু ইভেন দ্য আরবান সেমি আরবান অল হোয়ার্স। দেন আমি যদি আমার পড়াশোনা জানাতে চাই, আমাকে কিন্তু ওই মেইন যে মিডিয়া আছে লাইক টিভি অ্যান্ড নিউজ পেপার, ওইখানে আমাকে থাকতেই হবে। এটাকে অ্যাভয়েড করার এখনও পর্যন্ত ওই রকম সুযোগটা তৈরি হয় না আর কি। কিছুটা হয়তো কমবে, বাট টিল ওইটার একটা ইম্প্যাক্ট এবং বাস্তবতা রয়ে গেছে আমাদের সাথে। এই যে আপনারা গড়ে তোলেন, আমার অনুষ্ঠানের নামে যদি বলি, যা ব্র্যান্ড মেকার, একটা ব্র্যান্ডকে আপনারা গড়ে তোলেন, এই গড়ে তোলার জায়গা থেকে আসলে অ্যাজ এ ক্যারিয়ার এটার মানে আগামী দিনের এর ভবিষ্যৎটা কেমন? এটার ভবিষ্যৎ আস্তে আস্তে মানে দিস ইজ গোয়িং টু বি ওয়াইডার, বিকজ এখন কিন্তু আপনি ব্যাংকে যান, যারা নাকি ইন্টারেস্ট পে করে অথবা আপনার কাছে ইন্টারেস্ট রিসিভ করে, তারাও একটা ব্র্যান্ড ডিপার্টমেন্ট তৈরি করেছে। প্রত্যেকটা ব্যাংকে আপনি পাবেন। এবং ব্র্যান্ড এই জায়গাটা এত ওয়াইডলি হয়েছে, ছোটো ছোটো কোম্পানিজগুলো দে হ্যাভ এ ব্র্যান্ড ডিপার্টমেন্ট, বিকজ দে নোজ দ্যাট ব্র্যান্ড মানি তো এইটাই যে একদম আপনাকে কোম্পানির একটা প্রোডাক্ট সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে অনেকগুলো কাজ থাকে। ব্র্যান্ড ডিপার্টমেন্ট কিন্তু হি ইজ নট ওয়ার্ক ফর অনলি প্রোডাক্ট মেকিং, হি ইজ অলসো ওয়ার্ক ফর দ্য সেলিং, হি ইজ অলসো ওয়ার্ক ফর দ্য প্রফিটেবিলিটি, অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স। তো এই সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যান্ড ডিপার্টমেন্টকে মাধ্যমেই এটা হচ্ছে। এবং এই ডিপার্টমেন্টটাকে যারা নাকি একটু এনরিচ করতে পেরেছে, ওই কোম্পানিজগুলো কিন্তু ট্রুলি বেনিফিটেড। অনেকেই বলে থাকেন যে মার্কেটিং এর মানুষ বা ব্র্যান্ডের মানুষ শুধু খরচ করে না অফিসে, সেই অভিযোগটা কেমন লাগে? আপনার অফিসে আসলে এই ধরনের অভিযোগ তৈরি হয় কিনা? না, এটা হচ্ছে এটা রাইট। খরচ বলতে ব্র্যান্ডের কাজটা একদম খরচ না, বাট খরচই হচ্ছে তার অন্যতম উদ্দেশ্য। বিকজ আমরা যারা ব্র্যান্ড কাস্টোডিয়ান, আমরা বেসিক্যালি 3টা কাজ। একটা থেকে সেলস টার্গেট, মানে রেভিনিউ আর্ন করা, আরেকটা থেকে খরচের টার্গেট, খরচও করতে হবে, আরেকটা থাকে হচ্ছে প্রফিট টার্গেট। এই 3টা মিলে 3টার ভিতরে থাউজেন্ডস অফ ওয়ার্ক। সো আমাকে যদি ছোট্ট যে তোমার শুধু 3টা কাজ দিলাম, আমার ম্যানেজিং ডিরেক্টর যদি আমাকে বলে, আমাকে কিন্তু টোটাল জিনিসের সাথে জড়িত থাকতে হয়। বাট মানে রিয়েলিটি যখন অনেক সময় করে কি যে বাস্তবতার কারণে যে আমার ব্র্যান্ডটা এখন এমন একটা অবস্থায় গেছে যে আমি হয়তো এটার প্রাইসও বাড়াতে পারতেছি না, এখন কোথায় খরচটা কমাবো, কাস্টমার উপর না ফেলে যখন আমার ঘরে যে খরচটা আছে এই খরচটা কাট করি। এটা টেম্পোরারি, বাট খরচ কাটিংটাও অ্যাকচুয়ালি ব্র্যান্ডের জন্য মানে ইট ইজ নট হেলদি, বিকজ ব্র্যান্ড ম্যানেজমেন্ট যদি প্রপারলি করা হয় তাইলে আপনার প্রফিট ম্যানেজমেন্টও অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজমেন্টও প্রপারলি করা হবে। বাংলাদেশ একসময় ছিল তলাবিহীন ছড়ি, এখন বাংলাদেশে প্রচুর পণ্য তৈরি হয়েছে, প্রচুর মানে কোম্পানি তৈরি হয়েছে, প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে। সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে বাংলাদেশের মার্কেটে ব্র্যান্ডিং নিয়ে কাজ করার পার্থক্য কী দেখেন? পার্থক্য অনেক। আগে তো আমরা যেটা করতাম বিদেশি প্রোডাক্টগুলোকে ফলো করতাম, এখন আমাদের কিছু প্রোডাক্ট আছে বিদেশেরা ফলো করে। এবং আমরা আগে যেটা করতাম এক্সপোর্ট, উই হ্যাভ অলসো পার্টেক্সের আমাদের ডেনিশের আমাদের এক্সপোর্ট সেপারেট ডিপার্টমেন্ট আছে। বিফোর দ্যাট আই ওয়াজ এট প্রাণ, সেখানে এক্সপোর্ট ডিপার্টমেন্ট ছিল অ্যান্ড ইট ওয়াজ হিউজ। তো আমরা আবার বিভিন্ন ফেয়ারগুলোতে, আমরা গালফুড ফেয়ারে গেছি, চায়না ফেয়ারে গেছি, ক্যান্টন ফেয়ারে গেছি, বেকারি ফেয়ারে গেছি, সাংহাইতে। তো উই ফাউন্ড দ্যাট ওইখানে মানে আমাদের যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে ওইখানে যাচ্ছি, ওইগুলো ইন্টারন্যাশনাল মার্কেটকে বিট করার মতো, কম্পিট করার মতো কোয়ালিটি নিয়ে যাচ্ছি। এবং আগে যেটা আমরা টার্গেট করতাম যে ওই দেশে যে বাঙালি কমিউনিটি তাদেরকে, যে এখন কিন্তু উই আর নট অলসো টার্গেটিং অনলি বাঙালি কমিউনিটি। আমরা ওই দেশের যে জনগণ আছে, ফ্রান্সে যখন যাচ্ছে ফ্রান্সের লোকজনের জন্য, নিউইয়র্কের লোকজনের জন্য, মানে যারা নাকি আমেরিকান সিটিজেন, তাদেরকে টার্গেট করে প্রোডাক্ট যাচ্ছে। এবং আমাদের প্রোডাক্টের মান এমন লেভেল হচ্ছে, কোনো কোনো জায়গায় বিদেশে দেখা গেছে যে সুপিরিয়রিটি মানে প্রুভ করতে পারছে কোয়ালিটি দিক থেকেও। এবং আমরা কিন্তু স্টেট অফ আর্টস টেকনোলজি কিন্তু বাংলাদেশে আসছে, নতুন কিছু কোম্পানিজগুলো আসছে যারা নাকি যে মেশিনারিজগুলো আসছে এগুলো থেকে রিয়েলি ওয়ার্ল্ড ক্লাস এবং খুবই সফিস্টিকেটেড প্রোডাক্ট ইভেন পসিবল টু প্রেজেন্ট টু ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালস। শেষ কথা আপনার কাছে, যে নতুন যারা আসতে চায় আপনাদের ট্রেডে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে মানে দিস ইজ এক্সিলেন্ট, মানে আমরা ওয়েলকাম করি, বিকজ আরও নতুন যারা আসবে তারা এসে ডিপার্টমেন্টকে এনরিচ করবে। বাট একটা জিনিস বলবো আর কি, যে হি নিড টু বি অলসো প্রিপেয়ার। সে যেরকম ডিজায়ার করে যে আমি এই পজিশনে যাব। আমি যখন ছিলাম ব্র্যান্ড এক্সিকিউটিভ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, হেড অফ মার্কেটিং, তারপরে এজিএম, ডিজিএম, জিএম, দেন এখানে হেড হয়েছি। কতগুলো পজিশন আমরা কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু 1 বছর 2 বছর কখনো জাম্প করেছি, বিকজ আমাকে কিন্তু সে প্রুফটা করতে হয়েছে যে আই এম দ্যাট পার্সন, যে নাকি এই কোম্পানিকে এটা কিছু না দিলেও তো আসলে কিছু পাওয়া যায় না, মানে ইটস নট অ্যাকচুয়ালি নাথিং ইজ ফ্রি। সো তাদেরকে বলবো যে তুমি নিজেকে তৈরি করো, তুমি নলেজ তৈরি করো, তোমার নলেজ তৈরি করার জন্য তোমাকে বড় বড় ট্রেনিং করো, কোর্স করার জন্য
কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই। তুমি নেটে ঢুকো, তুমি গুগল বাই যদি তোমার সাথে থাকে, ইউ হ্যাভ অল দ্য থিংস টু ইউ। বাট তুমি কি এই জন্য সময় কাটাচ্ছ নাকি ফেসবুকে টিপাটিপি করতেছো, গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছ? মানে দিস ইজ মাই কোয়েশ্চেন টু হিম, আর ইউ মানে প্রিপেয়ার্ড এনাফ, তুমি যেটা ডিজায়ার করতেছো সেটার জন্য উপযুক্ত কিনা সেটা তোমাকে আক্স করো, অ্যান্ড তুমি তৈরি করে যখন আসবা তুমি তো টপাটপ তুমি তোমার পজিশনটাকে তৈরি করে নিবা। সো তাদেরকে বলবো যে আর্ন নলেজ ফার্স্ট, আর্ন নলেজ, আর্ন নলেজ, আর্ন নলেজ। পরবর্তীতে তোমার এই চ্যালেঞ্জগুলো যখন মিট করতে থাকবা, কোম্পানি উইল ফাইন্ড আউট ইউ। আমি শুধু আপনাকে লাস্টে একটা কথা বলি, আমি যখন প্রাণে ছিলাম, ফিট ক্র্যাকার্স নামে একটা বিস্কিট, তখন প্রাণের কিচ্ছু অস্তিত্ব ছিল না বিস্কিটের। ওই বিস্কিট লঞ্চ করার পরে পার্টেক্সের ডেনিশের যে এমডি ম্যানেজিং ডিরেক্টর আমাদের এমডি স্যার আজিজাল মাহমুদ মিঠু স্যার আমাকে ওইখান থেকে খুঁজে বের করছে, ওই বিস্কিটটা যে বের করছে ওর আমাকে লাগবে, বিকজ আমি এখানে ওই রকম বিস্কিট বের করবো। তো দ্যাট ইজ দ্য এক্সাম্পল, হ্যাভ টু ক্রিয়েট। সেটাই আপনি চান। আমি চাই এবং তাদের কাছে সেটাই তাদেরকে বলবো যে তোমরা লেবারিয়াস হো, তো নলেজ আর্ন করো, সময়টাকে প্রোডাক্টিভ খাতে ব্যয় করো, এবং মানে যে কোনো জ্ঞান, এনি কাইন্ড সর্ট অফ নলেজ যেটা নাকি তুমি আর্ন করবা, এটা পরবর্তীতে এটা তোমার ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে, এটাকে তুমি পরবর্তীতে এনি স্টেজেই তুমি এটাকে ইউজ করতে পারবে। নিশ্চয়ই মোশাররফ হোসেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আই ওয়াজ সো লাকি যে আজকে আপনার সাথে কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি। আর নিশ্চয়ই এটাই শেষ নয়, আমরা আরও এক্সপিরিয়েন্স শেয়ার করবো, ব্র্যান্ড মার্কেটিং এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, কথা চলমান থাক সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ব্র্যান্ড মেকারের আয়োজনে। দেখা হবে নতুন অতিথিকে সাথে নিয়ে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।